গল্পের নাম ১ তীরে ২ নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব ৪। চৌধুরী নিবাসে ফিরতেই দরজার কলিংবেল চাপা মাত্র বাড়ির কাজের মেয়ে ফাতমা এসে দরজা খুলতেই মেহেরের হাত ধরে টেনে নিয়ে উপরে উঠে গেল নিশান। ড্রয়িংরুমে বসে থাকা তাহের চৌধুরী, রামশাসহ সকলেই অবাক হয়ে তাদের যাওয়ার পথে তাকিয়ে থাকে। নাজরিন বেগম তিন্নিকে ইশারা করলেন সে যেন গিয়ে দেখে আসে মেহেরের সঙ্গে কি করছে সে। মারধরের মতো কিছু করলে তাদের যেন জলদি এসে খবর দেওয়া হয়। তিন্নি উল্টো মাথা ঝুঁকিয়ে না করে দেয়া। একবার ভাইজের মুখের উপর কথা বলে যা শাস্তি সে পেয়েছে এটাই অনেক। ভাই যদি জানতে পারে সে তার ঘরে উকি দিচ্ছে তাহলে আজই কাজই ডেকে বিয়ে পড়িয়ে দিতে পারে। কোনোভাবেই সে এই কাজ করতে পারবে না। না মানে না। নাজরিন বেগম বেশ বিরক্ত হলেন তিন্নির উপর। মেয়েটা আজকাল যা ভীতু হচ্ছে। একটু পর রামশার দিকে তাকাতেই দেখলেন রামশা মুখ ছোট করে তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে এসব কিছু দেখে তাহের চৌধুরী বললেন, শোন নাজরিন, আজকে কি এক কাপ চা পাব না? ওই দিকে চোখ দিও না। আমি আমার ছেলেকে চিনি। যা ভাবছ এমন কিছু হবে না। তার শরীরে কিন্তু তোমার রোমান্টিক স্বামীরই রক্ত বইছে বেগম গ। শ্বশুরের মুখে এমন কথা শুনে রামশা লজ্জায় হেসে চোখ নিচু করে যেন মাটির মধ্যে ঢুকে পড়ল। ওইদিকে তিন্নি জোরে ফিক করে হেসে উঠল। পাশেই দাদি শাশুড়ি গুলারা বেগম কানে কিছু শোনেন না দেখে চুপ করে হাতের তসবিহ পড়তে শুরু করলেন এক মনে। নাজরিন বেগম বেজায় চটে গেলেন। মানুষটি এত বছরেও বুঝল না যে ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ঘরে ছেলের বউ আছে। মুখে একটুও লাগাম টেনে কথা বলে না। চোখ বেঁকিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন তিনি। ছেলের বউয়ের সামনে এমন কথা শুনে সে নিজেও লজ্জায় শেষ প্রায়। ওই দিকে রামশা উপরের ঘরের দিকে তাকিয়ে বেশ চিন্তিত হয়ে গেল। বেচারি ছোট বোনকে না চাইতেও কত কিছু সহ্য করে নিতে হচ্ছে তার জন্য। তিন্নি বাবার পাশে বসে টিভির চ্যানেল চেঞ্জ করতেই রামশা সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। আর ভালো লাগছে না বাইরে বসে থাকতে তার। ওইদিকে নিশান হাত ধরে টেনে মেহেরকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিতেই মেহের নিশানকে জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার অনেক চেষ্টা করতে থাকে। নিশানের বডে পেরে না উঠায় মাটিতে বসে পড়ল সে। নিশানও তার সামনে চেয়ার টেনে নিয়ে বসল। আর বলল, এই তোমার কি সমস্যা? সব সময় আমার কাছে থেকে পালাতে চাও কেন? কখনো কি তুমি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনেছ আমি কিছু বলতে চাই কি না? সব সময়ের জন্য আমার কাছ থেকে ছুটেই চলেছ। এত শক্তি ক্ষয় করে এখন লাভ আছে? সামনে তো বাচ্চা পয়দা করতে হবে, তখন কি করবে তুমি? মেহের সব কথা শুনে ঠিক শেষ কথাগুলোর মধ্যে তার রাগ মাথায় উঠে বসল। আস্তাগফিরুল্লাহ! এই লোক বলে কি? কি দিয়ে কোনো কথাটা বোঝাতে চাইছে? বারবার মাবুদের কাছে মিনতি করছে মেহের, তার এতটুকু জানপ্রাণটাকে এই লোকের হাত থেকে রক্ষা করা হোক। তার মতো পাগল মানুষ তো পাবনায় থাকার কথা। সে কি করে শিক্ষক হল? তাকে তো পাগলের শিক্ষক হয়ে যাওয়া উচিত ছিল। ভালো মানুষের শিক্ষক হল কোন দায় সে? চোখ তুলে মেহের নিশানের দিকে তাকাতেই নিশান বুকে হাত দিয়ে বলল, ও মেরি জান! এমন করে তাকিয়ে থাকলে রোমান্টিক মুডে চলে যাব তো। আচ্ছা, তুমি রেডি হবে নাকি আমি রেডি করব? বাসর কিন্তু এখনও বাকি আমাদের। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মেহের দাঁত পিষে বলল, খবরদার, এমন কিছু চিন্তাও করবেন না। খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসেন তাহলে জোর করে কিছু না করে আমার মনটা জেতার চেষ্টা করুন। মেয়েমানুষের মন পেতে হলে তার মনটাকে আগে বুঝে নিতে হয় গে। মেহেরের কথায় নিশান বাঁকা হাসি হেসে বলল, তুমি কি আমাকে কোনো কাল্পনিক নায়ক বা মুভির নায়ক পেয়েছ? যখন যা বলবে ভালোবাসার খাতিরে তাই করব? তাহলে ভুল ভাবছ। আমি তোমার স্বামী। আমার পুরো হক আছে তোমার উপর। তাই আমি যা বলবো তা তোমার করা প্রয়োজন। অবশ্যই সেটা তুমি করবে ঘি। মেহের আরও রাগে দাঁত খিটমিট করতে করতে বলল, এত হক হক সুন্নাহর কথা বলছেন? নামাজ তো কখনো পড়তে দেখলাম না। নাক ডেকে গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমান। জুমার বারেও মসজিদে যান কি না কে জানে। আজকে এসেছেন স্বামীকে ভালোবাসলে কি কি পাওয়া যায় তা শেখাতে। আগে নিজে ভালো করে শিক্ষিত হন গ। শোনো, ঘরের বউ বলে দুটো মারতে পারছি না ভালোবাসার খাতিরে। তোমার জায়গায় অন্য মেয়ে থাকলে কবর দিয়ে রেখে দিতাম আমি। বুঝতে পারলে? থাক, আজকে আর কিছু বলছি না। চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে ঘুমিয়ে পড়বে।
আমি তোমাকে ছুঁয়েও দেখব না, গড প্রমিস। শুধু ভালোবাসার খাতিরে এত ত্যাগ করছি। বেশিবার ভালো না কিন্তু ঘরের বউয়ের কথাগুলো বলেই নিশান ওয়াশরুমে চলে গেল। নিশানের কথাগুলো শুনে তার চেহারায় কী ভাব প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না মেহের। ওইখানেই বসে রইল মেহের মাথায় হাত দিয়ে, আর কিছু না বলতে পারছে না সে। রামসা ঘরে ঢুকেই আয়নার সামনে বসে নিজের মাথার চুল চিরুনি করতে শুরু করল। কখন যে দিন ফুরিয়ে রাত হয়েছে তা খেয়াল নেই তার। মাথার মধ্যে শুধু এখন ছোট বোনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে আবার যে কখন মন খুলে হাসতে দেখতে পারবে কে জানে। মেহেরের দিকে তাকালে তার নিজের খুব খারাপ লাগে। বারবার মনে হয় তার জন্যই সব কিছু হয়েছে। এই সব চিন্তার মধ্যে রামসার কাঁধে কে যেন হাত রাখল। আয়নার সামনে থাকাতেই দেখল নির্জন তার কাঁধে হাত রেখে মৃদু হাসছে। নির্জন রামসার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রামসা? মন খারাপ কেন? প্লিজ এবার বলো না যে বাবা-মার জন্য। আজকে সকালেই কিন্তু ঘুরে এলে গে। রামসা তখন বলল, না না তেমন কিছু না। শরীর একটু খারাপ লাগছে। ঘুমালে হয়তো ভালো লাগতো। নির্জন রামসার দিকে তাকিয়ে বলল, ঘুমাতে দিতে পারি একটা শর্তে। চোখ বন্ধ করো তো। রামসা বলল, কিন্তু কেন? নির্জন আবার বলল, পরে বলছি। আগে চোখ দুটো বন্ধ করো তারপর বলছি গি। রামসা নির্জনের কথায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল। নির্জন রজনীগন্ধা ফুলের গজরাগুলো বের করে রামসার চুলে পরিয়ে দিল। আর বলল, হয়েছে এবার তাকাও। রামসা চোখ মেলে তাকিয়ে মাথার পেছনে হাত দিয়ে দেখেই মুচকি হেসে দিল। আর বলল, শোন নির্জন, তোমার এই নরমকোমল আচরণ আমাকে বারবার মুগ্ধ করে। তোমার এই ছোট ছোট যত্নগুলো তোমার প্রেমে ফেলতে আমাকে বাধ্য করেছিল। তাই তো তোমার গলায় ঝুলে গেলাম। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, যতক্ষণ তুমি থেকে আমাকে না সরিয়ে দেবে গি। নির্জন হেসে দিয়ে রামসাকে সামনে ঘুরিয়ে তার গালে হাত দিয়ে বলল, শ্যাওড়া গাছের শাকচুন্নির মতো আমার গলায় ঝুলে থেকো। রাগ করব না গি। রামসা চোখের ভ্রু জোড়া এক জায়গায় করে বলল, আমি শাকচুন্নি নির্জন? নির্জন এবার বুঝতে পারল বউ তার শাকচুন্নি বলাতে খুব রাগ করেছে। তাই গালে আলতো করে হাত দিয়ে বলল, না জান পাখি, তুমি তো আমার মন চোখ। কথাগুলো বলেই দুজনে হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে নির্জন এবার বলল, এই তো হাসিমুখটা দেখতে কত ভালো লাগছে। নয়তো মন ভার করেছিলে। এইভাবেই সারা জীবন তোমাকে হাসি মুখে দেখতে চাই, কিন্তু হ্যাঁ, অনেক হয়েছে। এবার অনেক খিদে পেয়েছে। চলো একটু খেতে দাও প্লিজ। রামসা তখন বলল, আরে তুমি খাবার খেয়ে আসনি? মা কি ভাববেন? যাও গিয়ে নিচে মাকে ডেকে একসঙ্গে খাবার খেয়ে আসবে। নয়তো কি ভাববেন নতুন বউ এসে তার ছেলেটাকে বেঁধে ফেলেছে গি। নির্জন রামসাকে তখনই চট করে বলল, আরে এগুলো কি কথা বলছ? তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমি গি। রামসা এবার নির্জনের খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে বলল, আমি সব জানি তো। প্রতিদিন অফিস থেকে ফিরে যত রাতই হোক না কেন তুমি মাকে ঘুম থেকে উঠিয়ে একসঙ্গে খাবার খেয়ে ঘুমাও। আবার মা এটাও বলেছেন নিশান ভাইজা এর উল্টো। বাড়ির বড় ছেলে হওয়াতে ছোট থেকেই একটু তেডা। কারো সঙ্গে বেশি মিশে থাকতে পারে না। কখনো একসঙ্গে তোমরা নাস্তাও করনি তাই না? নির্জন মৃদু হেসে বলল, হ্যাঁ তবে ভাইজা আমাকে অনেক ভালোবাসে। এটাও তোমার জানা উচিত। একটু তেডা, তবে তার ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর গু। রাগারাগি, দূরত্ব, অবস্থান একটু কমেনি মেহের ও নিশানের মধ্যে। দিন আর রাত শেষে তাদের মধ্যে বিরক্তির বিন্দুপরিমাণ যেন কমে না। দেখতে দেখতে 1 বছরও হল তাদের সম্পর্কে। বসন্তের ঋতুর পরিবর্তন ঘটে গেছে, কিন্তু মেহের ও নিশানের মধ্যে যেন মনের পরিবর্তন একটুও আসছে না। নিশানের অনেক আচরণ দেখেই মেহের যেন তাকে মেনে নিতে পারছে না। মেহের তো মনকে বারবার বুঝ দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু রাত করে যখন মেহের ঘরের এক কোণে পড়তে বসে, নিশান তখন ঘরের আর এক কোণে বসে গ্লাসে ঢেলে মদ পান করতে থাকে। একদিনের ব্যাপার হলে হয়তোবা ঠিক ছিল। তবে সেটা তা নয়। এটা যেন নিত্যদিনের ঘটনা। প্রতি ওয়াক্ত নামাজের সময় মেহের আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ যেন একটু হলেও তার পথটা কঠিন থেকে হালকা ও সহজ করে তোলেন। আজকাল মেহের তার নিজের জীবনের উপর যেন বিতৃষ্ণা চলে এসেছে।
কিছুতেই মনে শান্তি আনতে পারে না সে। নিশান্ত জোর করে অনেক কিছুই তার কাছ থেকে আদায় করেছে। সেও যেন এগুলোর মাঝেই নিজেকে বেঁধে ফেলেছে। জীবন নিয়ে সামনে কি হবে আর ভাবার কিছু নেই তার। স্বামীর অধিকার সে প্রতি রাতেই ফলায়। কখনো একবারও সে জানতে চায়নি তার স্ত্রী কি চায়। ভার্সিটিতে গেলেও যেন দম বন্ধ হয়ে আসে। সে যেখানেই যাক না কেন, লাইব্রেরি, ক্যান্টিন, সব জায়গায় যেন সে হাজির হয়ে আছে। এত পরিমাণ কথা শোনানোর পরেও সে কখনো দূরে চলে যায়নি। আবার অন্যদিকে রামসা ও নির্জনের দিকটা একদমই ভিন্ন। কি করে একে অপরকে বুঝতে হয়, জানতে হয়, নিজেদের অভিমান ভাঙতে হয়, সব কৌশল তাদের হয়তোবা ভালো করেই জানা। নিজেদের মধ্যে অত্যাধিক কেয়ারিং। সব মিলিয়েই ভালো চলছে তাদের। তবে কিছুদিন রামসাকে খুব বিচলিত দেখাচ্ছে, তা বাড়ির সবাই খেয়াল করছে। কিছু জিজ্ঞাসা করতে সে কথা এড়িয়ে চলে। ভালোমতো জবাব দিতে চায় না। এই সব মিলিয়ে তাদের জীবন চলছে। মেহের তবুও আর কারও উপর অভিযোগ রাখে না। সব যেন আল্লাহর উপর ছেড়ে দিয়েছে সে। 5 ওয়াক্ত সালাতের সময় নিজের মনের সব কষ্টগুলো সে আল্লাহর কাছে বলে। সে জানে তার মনের কথা শোনার জন্য শুধু আল্লাহ ছাড়া কেউ নেই। চোখের সামনে যারা আছে তারা শুধু নিজেদের সবকিছু তার উপর চাপিয়ে দেওয়ার জন্য। না তার মনের ভাষ বোঝে, না তার কষ্ট, কিছুই বোঝে না তারা। এর আগেও সে অনেকবার মা বাবা কাছে সবকিছু বলতে গেছে। মা তাকে সমাজের কেচ্চা কাহিনী শুনিয়েছেন। তাই মেহের আর কারও কাছে অভিযোগ, অভিমান, কান্নাভরা চোখ নিয়ে যায় না। গেলেও কোনো পথ যেন সে খুঁজে পায় না। সে তো বুঝে গিয়েছে সব কিছু মুখ বন্ধ করে এই মানুষের সঙ্গেই তাকে থাকতে হবে। তবে এই পরিবারের বেশ কিছু সদস্যের সঙ্গে এই একটা বছরে অনেক মিল হয়ে গেছে তার। তাদের মধ্যে রয়েছেন শ্বশুর, শাশুড়ি ও ছোট ননদ তিন্নি। শুধু বাদ রয়েছেন দাদি শাশুড়ি গুলারা বেগম। তিনি তো আজকাল মেহেরকে চোখেই সহ্য করতে পারেন না। আগের যুগের মনমানসিকতার লোক যে। কথায় কথায় দাদি বলেন, এই মেয়েটা কেন যে বাড়িতে এসে উঠেছিল। আমি কি ভাবলাম আর কি হল। ভেবেছিলাম এই মেয়েটার উছিলায় আমার বড় নাতি নিশান ভালো হয়ে যাবে। ওমা, তার উল্টো হল। সে তো দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ঘরের স্বামীকেই মন দিয়ে বাঁধতে পারে না এই মেয়েগি। তবে এসব কথা মেহের কানে তোলে না। কখনো হাসি মুখে দু-একটা জবাব দিয়ে চলে আসে। মাঝে মধ্যে শাশুড়ি নাজরিন বেগম ও যখন মেহের এর হয়ে কথা বলতে যান তখন গুলারা বেগম তাকেও অনেক কথাই শুনিয়ে দেন। একবার তো শ্বশুর তাহের চৌধুরী নিজের ছেলের সঙ্গে একলা বসে কথা বলেন। বেশি কিছু না, এই যে পরের মেয়েকে যখন এনেছ তাহলে একটু হলেও তার মন বোঝার চেষ্টা করো। তবে নিশান সেই দিন বাবার মুখের উপর কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। সেই দিন আরও রাত করে বাড়ি ফিরে আসে সে। এই তো আজ সকালে তিন্নিকে ছেলের বাড়ির লোকেরা দেখতে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও বেশ ভালো। তিন্নিও দেখতে অনেক সুন্দর। তাই তাদের এক দেখাতেই বিয়ের দিনতারিখও পাকাপোক্ত করে যায়। আগামী সপ্তাহে তিন্নির বিয়ে। বাড়িতে খুশির আমেজ থাকলেও, বিয়ের খুশিতে মনে সবার আনন্দ আসলেও মেহেরের মনে কোনো শান্তি ছিল না। ওই সময় গুলারা বেগম মেহেরকে দেখা মাত্রই কত রকমের কথা শুনিয়ে গেলেন। রামসা তো বোনকে কথা থেকে বাঁচানোর জন্য দাদিকে বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরের দিকে নিয়ে যায়। মেহের দাঁড়িয়ে ছিল অনেক সময় ধরেই সেখানেই। দাদি গুলারা বেগমের একটা কথা শুধু তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছিল। এত বছর তো হয়ে গেল। এবার বাড়ির বড় বউ হিসেবে একটা ছোট কুটুম আনো বাসায়। বাড়িতে কোনো নতুন সদস্য নেই গি। মেহেরের এটা চিন্তা হচ্ছে, যে মানুষটির সঙ্গে তার মনের মিলই হয়নি, তার দ্বারা একটি বাচ্চার চিন্তা। তার নিজের ভবিষ্যৎ তো ডুবেই গেল। এখন যদি সে ছোট বাচ্চার চিন্তা করে, সারা জীবন কি তাদের এই করেই চলবে? মেহেরের যেন কষ্টের আর চিন্তার শেষ হচ্ছে না। তারা তো আর জানে না মেহের ও নিশানের মধ্যে ঠিক কতটা দূরত্ব চলছে। বাড়িতে শুধু এই একটা মানুষ তাকে বারবার তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। গুলারা বেগমের মতে তার নাতি নিশান সুখে থাকলে সব কিছু ঠিক থাকবে। সেই সময়ে মেহেরকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নাজরিন বেগম নানা ধরনের বুঝ দিয়ে সেদিনের মতো বাইরে নিয়ে যান। সারাদিন বুশাশুড়ি ঘুরে ফিরে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। তাদের মধ্যে অনেক কথা হয়। শাশুড়ির সঙ্গে কথা বলে মেহেরের মনটা যেন একটু হালকা হতে শুরু করে। এই করেই সন্ধ্যার সময় ফিরে আসে তারা। তারপর নাজরিন বেগম মেহের রেখে রান্নাঘরে চলে যায় চা বানাতে আর বলে যায় এখানেই বসে থাকতে।
একসঙ্গে আরও গল্প হবে তাদের। মেহের সেই সময় খেয়াল করে রামসা ড্রয়িং রুমের সোফায় এক কোণে বসে আছে। রামসা তার চোখের নিচে কালি পড়েছে, মুখ মলিন, একদমই রোগাসোগা হয়ে গেছে সে। এটা সে এর আগেও অনেকবার লক্ষ্য করেছে। কোনো কিছুই তো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, মন খারাপ করে বসে থাকে মাঝে মধ্যে। এসব দেখে মেহের বোনের কাছে গিয়ে বসে। কতদিন পর বোনের সঙ্গে কথা বললে সে। মনে তো অনেকবার থাকে কথা বলতে নিষেধ করে, কিন্তু সে সব কিছু ভুলে কথা বলেই ফেলে তার সঙ্গে কথা। মেহের বলল, কি হয়েছে আপু তোর? এমন হয়ে বসে আছিস কেন? রামসার চোখমুখ দেখে বোঝাই যাচ্ছিল সে ওয়াশরুমে থেকে এসেছে। চোখে মুখে এখনও পানির ছিটে ফোটা রয়েছে। রামসা মেহেরের দিকে তাকিয়ে রইল। এর আগেও অনেকের কাছ থেকেই এই কথা শুনেছে, তবে জবাব সে কারও কাছেই দেয়নি। রামসা ছোট বোনের চোখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, অনেক কিছু হয়েছে যা আমি কল্পনাও করতে পারিনি কখনো। এই কথাটি আমি কাউকে বলতেও পারছি না। কি করে বলব আমি? মেহেরের যেন আরও কৌতূহল বেড়ে গেল। রামসার হাত ধরে বলল, ভরসাযোগ্য মনে হলে আমায় বলতে পারিস তুই। কি নিয়ে এত চিন্তা করিস? শরীরের কি অবস্থা হয়েছে তোর? রামসা হেসে দিয়ে বলল, আমি অনেক ভালো আছি রে পাগল। আমার তো মনে হয় তুই অনেক খারাপ আছিস। এর সব কিছুই আমার জন্য হয়েছে কি? কথাটুকু বলেই দুজন চুপ করে রইল কিছুক্ষণ। তারপর রামসা মেহেরকে ছেড়ে দিয়ে বলল, মেহের, আমার পেটের মধ্যে একটা ছোট প্রাণ আসছে। এটা আমি আজকে জানতে পারলাম। এখনও কাউকে সাহস করে বলতে পারিনি। তবে আমি এই কথাটি আগে নির্জনকে বলতে চাই, তারপর সবাইকে জানাব। আমি অনেক খুশি, তার সঙ্গে অনেক ভীত। কাউকে বলতে পারছি না। তোকে কেমন করে যেন আমি বলে ফেললাম। দেখ মেহের, দেখ, আমার পুরো শরীর কাঁপছে যখন আমি তোকে এই কথাটুকু বললাম। এই কথাটুকু বলেই আবার খুশিতে চোখেও পানি চলে এলো। আমি নির্জনকে কি করে বলবো বলতো? মেহের এতদিনের সবকিছু ভুলে রামসাকে খুশিতে আবার জড়িয়ে ধরল। ধরবে নাই বা কেন? সে তো খালামণি হতে চলেছে। মেহের রামসাকে বলল, আপু, আমি খালামণি হব? তাহলে আমি সবাইকে গিয়ে বলে আসি। আজকে সারাদিন আমার মন খারাপ ছিল। তোর এই কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি রে। রামসা মেহেরের হাত শক্ত করে ধরে বলল, সবার আগে আমি এই কথা আগে নির্জনকে বলতে চাই, এই যে সে বাবা হতে চলেছে গু। এইসব কথা বলার মাঝেই নাজরিন বেগম 4 কাপ চা নিয়ে আসতে আসতে বললেন, আরে বাহ, দুই বোনকে এত খুশি খুশি লাগছে কেন? নাজরিন বেগমের কথা শুনে রামসা ও মেহের একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল আর বলল, তেমন কিছুই না গে। তারপর অনেক চেষ্টা করেও নির্জনকে রামসা কথাটুকু বলে উঠতে পারেনি রাতে। অনেক রাত অবধি তার পিছু পিছু ঘুরেছে কথাটুকু বলার জন্য। কথা বলতেই যাবে ঠিক তখনই গলায় এসে আটকে পড়ছে। নির্জন রামসাকে এমন পিছু পিছু ঘুরেছে দেখে বলল, কি হয়েছে তোমার? তুমি কি কিছু আমাকে বলতে চাও? রামসা নার্ভাস হয়ে বলল, আরে না না, তেমন কিছুই না। খাবার খেয়েছ নাকি তাই বলতে গু। নির্জনের একটু অবাক হল রামসা এমন করছে কেন। তবে সে কোনো প্রশ্ন না করে বলল, ও আচ্ছা, হ্যাঁ খেয়েই তো আসলাম আমি। অনেক চেষ্টা করেও সে বলতে পারল না। পরদিন সকালে তিন্নির জন্য শপিং করতে রামসা ও মেহেরকে যখন যেতে বলেন নাজরিন বেগম, তখনই এই নিয়ে নিশান মায়ের মুখের উপর বলে দেয়, মেহের কোথাও যাবে না, নিজেরা গিয়ে ঘুরে এসো। এই কথা শুনে তিন্নি ভাইজের কাছে গিয়ে সাহস করে ভাইজের হাত ধরে মিনতির সুরে বলে, ভাইজা প্লিজ, ভাবি আমাদের সঙ্গে যাক। আমরা তাড়াতাড়ি ফিরে আসব, দেরি করব না। আর বাবা তো সকালেই দাদুভাইয়ের কবর জিয়ারত করতে গেছেন। নির্জন ভাই আমাদের সঙ্গে যাচ্ছে, তাই চিন্তার কোনো কারণ আমি দেখছি না। এমন করো না ভাইয়া গু। নিশান মেহেরের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, যেহেতু আমার বোনের বিয়ে, তাহলে আমিও যাচ্ছি তোদের সঙ্গে কেনাকাটা করতে। এতে কি তোদের কোনো সমস্যা হবে? এই কথা নির্জন বাঁকা হয়ে বসল আর নিশানের মুখের উপর বলে দিল, তুই যদি আমাদের সঙ্গে যাস তাহলে আমি কখনোই যাব না ভাই। দুঃখিত। তোমরা গিয়ে ঘুরে এসো। নিশান তখন নির্জনের দিকে তাকিয়ে বলল, ওকে, তাহলে যাওয়া হচ্ছে না। এটাই ঠিক আছে।
আমি আমার কিছু চেনা দোকানিকে ফোন করে বলছি। তারা বাড়িতে সব কিছু এনে দেবে তোমাদের গু। এই কথা শুনে তিন্নিসহ রামসার যেন মন খারাপ হয়ে গেল। এই মন খারাপ দেখে নির্জন ও মেহের একসঙ্গে বলল, তার দরকার নেই। অবশ্যই আমরা যাব একসঙ্গে গি। এই কথা শুনে নিশানও বলল, তাহলে সেও যাচ্ছে তাদের সঙ্গে। বলেই গাড়িতে করে বেরিয়ে পড়ল সবাই। তাদের যাওয়ার পথে নাজরিন বেগম তাকিয়ে মৃদু হেসে দিলেন। মেহের, রামসা ও তিন্নি পেছনের সিটে বসে পড়ল। নির্জন ও নিশান সামনে বসল। নির্জন বরাবরের মতোই ড্রাইভিং করতে সামনে বসল। বাড়ি থেকে শপিং মলের রাস্তা প্রায় অনেক দূরে। সারা দিন লাগে। শপিং করে বাড়ি ফিরে আসতে আসতে রাত হয়ে যায়। অনেকটা দূরেই চলে যায় তারা। পেছনের সিটে তিন্নি ও রামসা খুশগল্পতে মেতে যায় আর সেই সময়ে মেহের চুপ করে থাকে। কোনো কথাই বলে না। এই সবের মধ্যেই আচমকা তাদের গাড়ি গিয়ে আরও একটা প্রাইভেট গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।